আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেনী, নোয়াখালী সহ 10 জেলায় ভয়াবহ বন্যা, পানিবন্দী 36 লাখ মানুষ। ঢাকার সাথে ট্রেন ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। উদ্ধার অভিযানে বিজিবি, সেনা ও নৌবাহিনী। বিগত 3 যুগের রেকর্ড ছাড়ালো দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি। এ পর্যন্ত 2 জনের মৃত্যু। আশ্রয় কেন্দ্রে প্রায় 1 লাখ মানুষ, 2 কোটি টাকা বরাদ্দ। বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, মন্তব্য উপদেষ্টাদের। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের। আওয়ামী লীগের মিত্র রাশিদ খান মেনন গুলশান থেকে গ্রেফতার। বসুন্ধরা, বেক্সিমকো, সামিট সহ শীর্ষ 5 শিল্প গোষ্ঠী কর ফাঁকির তদন্তে এনবিআর। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকায় জাতিসংঘের অগ্রবর্তী দল। প্রাতিষ্ঠানিক সংস্কারে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারত থেকে আসা পানির তোড়ে নজিরবিহীন বন্যায় ভাসছে ফেনী, নোয়াখালী সহ পূর্বাঞ্চলের 10 জেলা। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। এরই মধ্যে তলিয়ে গেছে জেলার 95% এলাকা। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ। রেললাইন ডুবে ঢাকা, সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। পানি ওঠায় ঢাকা চট্টগ্রামে মহাসড়কে বন্ধ যানবাহন চলাচল। বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলার উপদ্রুত এলাকায় প্রায় 36 লাখ মানুষ। বানভাসী মানুষকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বিজিবি, সেনা, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। মনে করা হচ্ছে স্মরণকালের সবচেয়ে প্রলয়ঙ্কারী বন্যা হতে পারে এটি। বুধবার ভারতের বাঁধ ভাঙা উজানের পানির তোড়ে মাত্র কয়েক ঘন্টায় ডুবেছে দেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী সিলেট, চট্টগ্রাম বিভাগের অন্তত 10 জেলা। কোনো আগাম সতর্কবার্তা না থাকায় প্রস্তুতিও ছিল না এসব অঞ্চলের মানুষের। বানভাসী মানুষের আর্তনাদ যেন দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় তাদের। 30 বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী, পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে 8 থেকে 10 ফুট পর্যন্ত। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার 95% এলাকায় এখন পানির নিচে। জেলা শহরের গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে কোমর সমান পানি উঠেছে। রাস্তার উপর দিয়ে চলছে স্পিডবোট ও নৌকা। বাড়ির ছাদে, চালে আশ্রয় নিয়েছেন অনেকেই। 10 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়েছেন ফেনী জেলায়। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ, ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। স্থলবন্দরের কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি, রপ্তানি ও যাত্রী পারাপার। নোয়াখালীর 9 উপজেলার 20 লাখ মানুষ পানিবন্দী। বিভিন্ন জায়গায় অপরিকল্পিত বাঁধ কেটে পানি সরানোর কাজ করছেন স্থানীয়রা। গবাদি পশু নিয়ে বিপাকে বন্যার্তরা। অনেক ফ্যামিলিতে আপনার আজকে 2-3 দিনে ভাত রান্না করতে পারতেছে না। ড্রেন, খাল, বিল অবৈধ স্থাপনা করে আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিছে। প্রত্যেকটি এলাকায় আমাদের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি, অন্যরকম অবস্থা সৃষ্টি। আমাদের স্কুল আমরা বন্ধ ঘোষণা করেছি এবং লোকজনকে আমরা ইতিপূর্বে আমাদের উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে যেখানে তাদের শুকনো খাবারে দেওয়া দরকার সেই শুকনো খাবার আমরা দেওয়ার চেষ্টা করছি। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলায় বন্যার পানিতে ভেসে গেছেন অন্তত 2 জন। একই অবস্থা সিলেটেও। পানির তোড়ে রেল সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ঢাকা সিলেট রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এর আগে বন্ধ করা হয় ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি ও বান্দরবানের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ওই 2 শহরের অনেক এলাকাও প্লাবিত হয়েছে। পানির তোড়ে নষ্ট হয়ে গেছে রাবার বাগান ও সবজি ক্ষেত।
টানা বর্ষণের কারণে পাহাড় ধসের আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। ৩১ বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয়ায় সীমান্তবর্তী জেলাগুলোতে হঠাৎ ভয়াবহ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। কুমিল্লায় বিপদসীমার প্রায় ১৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি। পানির প্রবল চাপে কুমিল্লা আদর্শ সদর এলাকায় বেড়ি বাঁধে ফাটল দেখা দিয়েছে, ফলে উৎকণ্ঠায় সময় পার করছেন এলাকাবাসী। অনেকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। কুমিল্লা থেকে এমদাদুল হকের ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট। উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফুলে ফেপে উঠেছে গোমতীর পানি। বিপদসীমা অতিক্রম করে ঢুকে পড়েছে বুড়িচং, কুমিল্লা আদর্শ সদর সহ বিভিন্ন এলাকায়। বানের জলে এরই মধ্যে ডুবে গেছে অনেকের বসতবাড়ি, ক্ষেতের ফসল সহ শিক্ষা প্রতিষ্ঠানও। রাতের আধার ভেদ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে এখন হাজারো মানুষ। আমাদের পানি ঘরের ভিতরে পানি, এদিক দিয়ে পানি আইতেছে, তার জন্য আমরা ওই সামনে বিল্ডিং এ যাইতেছি দোতলা। আজকে রাত্রে কিভাবে পারবেন বাচ্চা চালিয়ে আতঙ্কের ভিতরে আছি। যেমন আমার বাড়ি বড় বলে এরকম মোড়ে পানি বাড়িতেছে, সব বাড়ির ভিতরে পানি, এতটুকু পানি আর আমার পানি বাড়ির ভিতরে। আমাদের কি অবস্থা, কই যাম ওই বাচ্চা চালিয়া, এই চিন্তা করতেছি বসে বসে। প্রতিক্ষণে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখন রাত্রেবেলা যদি আল্লাহ যদি আমাদের সহায় না হয়, এমন আছে রাত্রে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, আর দুর্ঘটনা ঘটলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছে এখানে আমাদের ক্যান্টনমেন্ট। পানির অতিরিক্ত চাপে গোমতীর কুমিল্লা আদর্শ সদর পয়েন্টের বেড়িবাঁধের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। বাঁধ টিকিয়ে রাখতে বালুর বস্তা ও বাঁশ দিয়ে সংস্কারের কাজ করছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সকাল থেকে দেখতেছি যে এখানে পানি বৃদ্ধি পাচ্ছে, তো রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। তো আমরা স্টুডেন্ট যারা আছি এলাকার ভাই ব্রাদার, বড় ভাইরা মিলে আমরা সবাই মিলে বালু দিয়ে আটকানোর চেষ্টা করছি। আমরা আশেপাশে যারা আছে সবার মালপত্রগুলো সুরক্ষিত স্থানে দিয়ে আসছি, প্লাস আমরা এগুলো রাস্তাঘাটগুলো আমরা এখন সংরক্ষণ করতেছি যাতে পানিগুলো না যায়। এখন আমরা সবাইকে অনুরোধ করব যাতে আপনারা সবাই সুরক্ষিত স্থানে চলে যান। এসব এলাকার স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষদের প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছে আর্মি মেডিকেল কলেজ কুমিল্লার শিক্ষার্থীরা। এখানে যারা বাঁধের কাজে মেরামত করতেছে, আসলে তারা বিভিন্ন ধরনের পিঁপড়া, জোক এইসব অবস্থা অথবা অন্য কোনো যদি কোনো কাটা ছেঁড়া এগুলো যদি হয়ে থাকে, আমরা তাদেরকে সাপোর্ট দিতেছি। দ্রুত পানি না কমলে বাঁধ ভেঙে কুমিল্লা সেনানিবাস এবং আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, কুমিল্লা। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতি বিগত কয়েক দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে। বন্যা দুর্গত এলাকায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। ভারত থেকে নেমে আসা পানিতে প্রতিদিনই বাড়ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকার পানি। একই সাথে অভ্যন্তরীণ ভারী বর্ষণে ধারণ করেছে অতিমাত্রার বন্যা। এতে পানিতে থই থই করছে এসব এলাকা। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মোহরী নদী সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি নদীর পানি প্রবাহ ছাড়িয়ে গেছে 50 বছরের রেকর্ড। সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও এই নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি সে বিগত 24 ঘন্টায় তার কিছুটা অবনতি ঘটেছে। যে আকস্মিক বন্যাপ্রবণ নদী ফ্ল্যাশি রিভার, আমরা যদি 2 দিনের একটা বৃষ্টিপাতের স্পেল ব্রেক গেলে আমরা দেখতে পাবো যে পানি অনেকটাই নেমে গেছে আর কি, যেটার পর আমাদের বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে একটা উন্নতি ঘটাবে আর কি। সংশ্লিষ্টরা বলছেন ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের ফলে খুলে দেয় ডুম্বুর গেট। ফেনী, নোয়াখালী সহ বন্যা দুর্গত এলাকায় আগামীকাল বিকেল পর্যন্ত ভারী বর্ষণ থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। যেহেতু বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ, উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে সেই বৃষ্টিপাতটা স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আগামী 24 ঘন্টাও আমরা আশা করছি যে এই যে তীব্রতাটা, সেই তীব্রতাটা এটা কন্টিনিউ করতে পারে। সুতরাং আমরা আশা করতে পারি যে এইসব অঞ্চলের যে জলাবদ্ধতাটা সেটা মোটামুটি আরও আগামী 24 থেকে 48 ঘন্টা স্থায়ী থাকতে পারে। তবে কালকে বিকেলের পর থেকে এইসব অঞ্চলে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এইসব অঞ্চলে কিছুটা কমে যেতে পারে। পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চলে ভারী বর্ষণের ফলে ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানায় এই আবহাওয়াবিদ।
মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় দেশের ৮ জেলার ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ জন। এসব এলাকায় উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনা, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। খোলা হয়েছে প্রায় ১৫০০ আশ্রয় কেন্দ্র। এতে আশ্রয় নিয়েছে প্রায় ৭৫,০০০ মানুষ। ৮ জেলায় বরাদ্দ করা হয়েছে নগদ ১,৮২,০০,০০০ টাকা। দেয়া হচ্ছে খাবার সহ বিভিন্ন সামগ্রী। ভারত বাঁধ খুলে দিয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা হচ্ছে ৮টি। জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে ২৯,০৪,৯৬৪ জন। মৃতের সংখ্যা আমাদের কাছে যেটা রিপোর্ট হয়েছে 2 জন। এর একজন হচ্ছে ফেনীতে আর একজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। বাদ খোলা হয়েছে এটা পত্রপত্রিকায় লিখেছেন, বিভিন্ন মাধ্যমে এসছে। এটা সরকারিভাবে এখন ভারতের সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক শেষে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দুর্গত এলাকায় উপদেষ্টাদের দপ্তরগুলো ত্রাণ কাজের সমন্বয় করবে। সতর্ক না করে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টারা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দেশের ৮ জেলায় হঠাৎ বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যা মোকাবেলায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সাথে ৩.৫ ঘণ্টা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এতে সরকারের বিভিন্ন বিভাগকে দায়িত্ব বন্টনের পাশাপাশি পানিবন্দী মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তা নিয়ে সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বন, পরিবেশ ও পানি উপদেষ্টা। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। হঠাৎ বন্যার জন্য ভারতকে দায়ী করেন তথ্য উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে, ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। জনগণের টাকায় নির্মিত প্রকল্পের নামকরণে জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে নীতিমালা করা হবে বলে সিদ্ধান্ত হয় বৈঠকে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বন্যা নিয়ে 3 বাহিনীর প্রধান ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বন্যার্তদের সহায়তায় কেন্দ্রীয়ভাবে ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই ত্রাণ সংগ্রহ করছেন স্বেচ্ছাসেবকরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসরাত আব্দুল্লাহ অভিযোগ করেন, ভারত বিনা নোটিশে ব্যারেজ খুলে দিয়ে অপ্রতিবেশী সুলভ আচরণ করেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টিএসসিতে স্থাপিত বুথে স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ জমা দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদ্যোক্তারা বলছেন আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে। আমার বারবারই মনে হচ্ছিল আমি কেন এখানে ঘুমিয়ে আছি, আমি শুকনো জায়গায় আছি, আমি ঘুমিয়ে আছি, ওরা তো ঘুমাতে পারছে না। আমার মনে হচ্ছিল ওই জায়গায় যদি আমি থাকতাম আমি তো মরে যেতে পারতাম। একদমই টোটালি ঘুমাইনি। ভোর 5টা উঠে আমার মনে হলো যে কখন বের হবো, কখন আসবো। যে সকাল থেকে কিন্তু মানুষ আসতেছে, যে পেশারই হোক না কেন, যে যতটুকু সামর্থ্য হোক না কেন, সে কিন্তু আসে কন্ট্রিবিউট করতেছে দেশের ক্ষেত্রে এবং জনগণের সাথে। পরবর্তী
নির্দেশনা না আসা পর্যন্ত, যে আমাদের দেশের সিচুয়েশন না ভালো হওয়া পর্যন্ত আমরা তৎপরতা চালিয়ে যাব। বাংলাদেশকে না জানিয়ে হঠাৎ ব্যারেজ খুলে দেওয়ার পর ভারতীয় পক্ষকে বাংলাদেশ থেকে প্রতিবাদ জানানো হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, এখন সবার দায়িত্ব মানবতার সেবায় এগিয়ে আসা। আমরা ভারতকে আমরা বলছি, আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে, সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব, অগ্রগতি সম্ভব। কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। সারা দেশের যে কোনো স্থান থেকে ও প্রবাসীরাও নির্ধারিত অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাঠাতে পারবেন। এদিকে হঠাৎ পানি ছেড়ে দিয়ে হটকারী সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা বলেন, ভারত সরকার নিজেদের স্বার্থে আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা করছে না। আবার একটি বিপ্লব চাই, যে বিপ্লবে আমাদের আবির্ভাব হবে মোগল সম্রাট বাবর হিসাবে। দিল্লির মসনদ আমরা চাই। ভারত বেশি বাড়াবাড়ি করবা না, শান্তিতে থাকতে দাও। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ভারতে ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বন্ধু রাষ্ট্র হলে প্রতিবেশী রাষ্ট্রের সুবিধা অসুবিধার কথা চিন্তা করত ভারত। তার দাবি, অভিন্ন নদীর পানি প্রবাহে ভারত নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশের স্বার্থকে বিপন্ন করেছে। তিনি জানান, বন্যা দুর্গতদের সাহায্যার্থে জেলায় জেলায় কাজ করবে বিএনপি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করে তারা এই ডুম্বুর বাঁধ খুলে না দিলে আকস্মিকভাবে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু হুড়মুড় করে পাহাড়ি ঢলে আমাদের এলাকাগুলো ডুবে গিয়ে মানুষ যে মানবতর জীবন যাপনের মধ্যে পড়েছে, এটার কারণ কৃত্রিমভাবে এই বন্যা সংকট তৈরি করা হয়েছে। অন্যদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার দাবি, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে কোনো বাঁধের মুখ খুলে দেয়নি ভারত। তিনি বলেন, অতিরিক্ত পানির চাপে বাঁধ খুলে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে তিনি একথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পানির ন্যায্য হিস্সা আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ ভারতের মধ্যে একটি উচ্চতর কমিটি করার ব্যাপারে প্রণয় ভার্মাকে অবহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজের কর্ম পুরো সারাদিন। আজকের মিটিংয়ে প্রণয় ভার্মা বলেছেন যে ত্রিপুরা যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড। ওইখানেও প্রায় 50,000 মতো লোক ডিসপ্লেস হয়েছে। ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভক অন বোথ সাইডস। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। 14 দলের শরিক ও আওয়ামী লীগের মিত্র বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রাজধানীর গুলশান এলাকা থেকে বিকেলে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যবসায়ী নিহতের ঘটনায় ঢাকার নিউ মার্কেট থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের নামে দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এছাড়াও 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতেও তার নামে আরেকটি মামলা রয়েছে। গ্রেফতারের পর মেননকে নেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে। আগামীকাল রিমান্ড চাইতে রাশেদ খান মেননকে আদালতে উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দেশের শীর্ষ 5 শিল্পগোষ্ঠী কর ফাঁকির তদন্তে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান,
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের প্রতিষ্ঠানে ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও সঞ্চয় অধিদপ্তরে চিঠি দিয়েছে এনবিআর। অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির বিশেষ অনুসন্ধান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। ধারাবাহিকভাবে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর আইন ও অর্থ পাচার আইনে কর ফাঁকির তথ্য উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গতকাল এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সিআইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। জুলাই আগস্টে কোটা সংস্কারের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের সহিংসতার ঘটনা তদন্তে ঢাকায় এসেছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অগ্রবর্তী দল। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সংস্থাটির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ররি ম্যাকগোভান বলেন, তদন্তের ধরন ও কর্মপরিকল্পনা ঠিক করবেন তারা। ররি জানান, গণতন্ত্র, উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। ফজলে রাব্বির রিপোর্ট। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে সহিংসতা ও হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায় ডক্টর ইউনূস সরকার। এজন্য জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকায় আসে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ররি ম্যাকগোভানের নেতৃত্বে ৩ সদস্যের প্রাক তদন্ত দল। সকালে তারা আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে। বৈঠক শেষে ররি ম্যাকগোভান জানান, এই দলটি তদন্ত করতে ঢাকায় আসেনি, তবে বিভিন্ন পক্ষের সাথে কথা বলে তদন্তের ধরন এবং গাইডলাইন ঠিক করবেন তারা। It's not an investigation. It's really an exploratory visit to discuss with তদন্তের বিষয়ে মন্তব্য করার মতো সময় এখনো আসেনি। আমরা তদন্তের জন্য আসিনি, তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সুশীল সমাজ সহ বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে আমরা ঠিক করব তদন্তের পরিধি ও প্রক্রিয়া। ররি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশে গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের নতুন সুযোগ তৈরি হয়েছে। এ কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। ছাত্র জনতার আন্দোলনে অভিভূত মানবাধিকার কমিশনের প্রধান ফলকার তুর তিনি এই ঐতিহাসিক পরিবর্তনকে মানবাধিকার, গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংস্কারের সুযোগ হিসাবে দেখছেন। এক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছেন ফলকার তুর। 29 আগস্ট পর্যন্ত ঢাকায় থাকবেন ররি ম্যাকগোভানের দল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্থাটির পরিচালক নাসির উদ্দিনে এলানের সাজা বাতিল করেছে হাইকোর্ট। সাজার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে বিচারপতি আব্দুর রবের একক বেঞ্চ এই রায় দেন। এছাড়া অধিকার বৈদেশিক অনুদান নিতে পারবে বলে রায় দিয়েছে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর রায়ের দ্বৈত বেঞ্চ। 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মৃতের সংখ্যা নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে আদিলুর রহমান খান ও নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে পুলিশ। গত বছর দুজনকেই 2 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। নজিরবিহীন গণঅভ্যুত্থানে 5 আগস্টের বিজয়ের পর ঢাকার বেশিরভাগ দেয়াল হয়ে ওঠে জীবন্ত এক ক্যানভাস। রাজনৈতিক পোস্টার ব্যানারে ছেয়ে থাকা এসব দেয়ালে এখন জায়গা করে নিয়েছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ সহ জুলাই আগস্টে ঘটে যাওয়া নানা মুহূর্ত আর স্লোগান। রাজধানী জুড়ে নানা রঙে আঁকা সেই গ্রাফিতি নিয়ে আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজি, ছবি তুলেছেন এমদাদুল হক। আসছে ফাগুনে দ্বিগুণ হবার প্রত্যয় ছিল তাদের, কিন্তু এই বর্ষায় তারুণ্যের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের দেয়ালে দেয়ালে আজ বসন্তের রং। যাতে আঁকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন আর ছাত্র জনতার বিজয়ের ইতিহাস।
সাধারণ শিক্ষার্থীদের নিজ উদ্যোগে করা এই গ্রাফিতি নজর কাড়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসেরও। সম্প্রতি থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন বাংলাদেশ দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের ঢাকা সফরের আমন্ত্রণও জানান তিনি। রাজধানীর প্রায় সব পাড়া মহল্লায় এখন এই গ্রাফিতি। মনের মাধুরী মিশিয়ে রং আর তুলির আঁচড়ে মনের ভাব প্রকাশ করে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। ৩৬শে জুলাই পর্যন্ত আমাদের যে আন্দোলনটা হয়েছে সরকার পতনের, সেই আন্দোলনের প্রতিটা ছবি আমাদের এখানে ভেসে তোলানো হয়েছে। এদিকে বদলে যাওয়া দেয়ালে দাবি উঠেছে পোস্টার মুক্ত বাংলাদেশের। ছাত্র জনতার এই অর্জনকে যারা রঙিন করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। গ্রাফিতি জিনিসটা হচ্ছে তীব্র দ্রোহ এবং সৌন্দর্য সবকিছুটাকে ফুটিয়ে তোলে। আন্দোলনের পর আমাদের ভাইয়ের, যেমন এই যে মুগ্ধ ভাইয়ের ছবি আঁকানো, তাদের কথা লেখা এত সুন্দর সুন্দর, যেগুলো দেখে আমরা মেনলি অনুপ্রাণিত হচ্ছি। নতুন বাংলাদেশ সাম্য আর বৈষম্যহীনতার বার্তা নিয়ে মাঠে থাকা শিক্ষার্থীদের সঙ্গে মিলেছেন শিল্পী সমাজও। তারাও দেয়ালে দেয়ালে আঁকছেন ছবি, কার্টুন। এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থী বলতে যে স্কুল কলেজ শুধু তা না, মাদ্রাসার শিক্ষার্থীরা যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন, সাধারণ মানুষও এখানে যুক্ত হয়েছে। কিন্তু রাজধানী ঢাকায় এর আগে আর কখনো এই ছবি, এই রূপ দেখেনি নগরবাসী। তাই পরিবর্তন, প্রতিবাদের নতুন এক চেতনাও যেন জেগে উঠেছে ব্যস্ত এই শহরে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। 36 জুলাই 2024। রাজধানী ঢাকার এই দেয়ালগুলো এখন আর কোনো সাধারণ দেয়াল নয়। প্রতিটি দেয়াল যেন এক একটি বিপ্লবের প্রতীক হয়ে উঠেছে। তাই তো ছাত্র জনতার করা এই গ্রাফিতিগুলোতে যে পরিবর্তনের আহ্বান, সেই পরিবর্তনের যাত্রা যেন কখনো থেমে না থাকে, এমনটাই প্রত্যাশা সবার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার PSO হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্ক ব্যাচ পড়ান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। চাকরি জাতীয়করণে এক দফা দাবিতে আন্দোলন করেছেন অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যরা। একই সাথে 3 বছর পর পর বিশ্রামের নামে বেতনবিহীন জীবন চান না তারা। সংকট সমাধানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সাথে সমন্বয় সভা করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি না মানা হলে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। 6 মাস আমরা খাইয়ে না খাইয়ে আমরা 1.5 বছর পরে মেসেজ পাই আমাদের নুন আনতে বানতে ফুরায়। এই জীবন থেকে আমরা মুক্তি চাই। রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান করে আন্দোলন করে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যরা। বেতন ভাতা, ছুটি ও রেশন নিয়ে নানা বৈষম্যের কথা জানান তারা। বাহিনীতে কাজ করে পাওয়া সামান্য বেতন দিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আনসার সদস্যরা। আমরা একটা বাহিনীর সদস্য, এ কারণে আমরা বাড়িতে যে কেউ কখনো কোনো কাজে আমাদের ডাকেও না, কেউ একটা যে কামলা নেবে এটাও কেউ বলে না। আমরা কেন রিক্সা চালাবো, আমরা কেন মাঠে কাজ করব, আমরা এই বাহিনীর লোক, আমরা অস্ত্রধারী লোক। এই সদস্যরা পুলিশ বাহিনীতে কাজ করার পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। 3 বছর কাজ করার পর বিশ্রামের জন্য বাধ্যতামূলক 6 মাসের ছুটি দেওয়া হয় তাদের। ছুটি কাটানোর সময় বেতন পান না তারা। ক্যাম্পে রেশন থেকে শুরু করে, ছুটি থেকে শুরু করে, এমনকি আমাদের পোশাক, আমাদের বুট, আমাদের বেল্ট, সমস্ত ক্যাপ, মানে আমাদের A to Z সমস্ত কিছু নিয়ে তারা আমাদের কাছে সিন্ডিকেট করে। আমার মা একজন হার্টের পেশেন্ট, তার 2,500 টাকা প্রতি মাসে ওষুধ লাগে। আমি এই আগামী মাসের 13 তারিখ পর 6 থেকে 8 মাস আমি আমার মার যে ওষুধ কিনবো 2,500 টাকা প্রতি, এই নিশ্চয়তা আমার নাই। এত বছর ধৈর্য ধারণ করছি, অনেক আশ্বস্ততা আমাদের দেওয়া হয়েছে, তা প্রতিফলন হয় নাই। আমরা চাই নির্ভরযোগ্য একটা লিখিত স্টেটমেন্ট। অধিকার আদায়ে আনসার সদস্যরা 11 আগস্ট থেকে আন্দোলন করছেন।
দেশে অঙ্গীভূত সাধারণ আনসারের সংখ্যা ৬৯,০০০-এর উপরে। আমাদেরকে জাতীয়করণ চাই, আমরা রেস্ট কোটাটা বাতিল চাই, আমরা কর্মস্থলতে রেস্টে যাব না। আমাদের এক দফা এক দাবি যদি মানে আমাদের কোনো কথা নাই, আর যদি না মানে তাহলে আমরা সারা বাংলাদেশ কর্মবিরতিতে যাইতে বাধ্য হব। এই অবস্থার পরিবর্তন চান তারা। সংশ্লিষ্ট মহল দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা আন্দোলনকারীদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র আন্দোলনে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির প্রতিনিধি দল। এ সময় উপকমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম বলেন, কোটা আন্দোলনে হতাহতদের তালিকা ও পরিচয় বের করতে দেশের সকল জেলা উপজেলায় স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। এ সময় নিহতদের পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা নিতে প্রতিটি জেলার সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের অর্থ পাচার ও অনিয়ম নিয়ে অডিট করবে বাংলাদেশ ব্যাংক। এক ব্রিফিংয়ে গভর্নর আহসান এইচ মনসুর জানান, নগদ ডিজিটাল ব্যাংকের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। নগদের কার্যক্রমে যেন গ্রাহকরা প্রতারিত না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করেছে। এ সময় তিনি বলেন, ইসলামী ব্যাংকে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ। সোশ্যাল ইসলামী ব্যাংকে দুর্বৃত্তায়ন হয়েছে জানিয়ে গভর্নর বলেন, আংশিকভাবে হলেও ব্যাংকটির ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। দুর্বল ব্যাংকগুলোকে সম্পদের নজরদারি করবে ব্যাংক কমিশন। একবার নন ব্যাংক ফাইন্যান্সিয়াল, একবার ডিজিটাল ব্যাংকিং, ফলে তাদের অ্যাকচুয়াল ইন্টেনশনস ওয়াজ শিফটিং এবং অনেক ধরনের মানে গ্রে অ্যাক্টিভিটি চলে আসছিল, যেটার কারণেই এই সিদ্ধান্তটা নেওয়া হয় যে তাদের হাতে আর এটাকে রাখা যাবে না। সরকারের সম্পদ সরকার নিয়ে নিল, একটা অডিট করব, আমরা দেখব যে কোনো ক্ষতি হয়েছে কিনা। কিন্তু আমার মনে হয় যে খুব একটা কোনো কিছু সেখান থেকে আসবে না। যেটা হয়েছে যে তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনাটা ছিল সেটা নস্যাৎ হয়ে গেছে আর কি। 2023 সালের সমাপ্ত বছরের জন্য 10% নগদ লভ্যাংশ ও 5% বোনাস শেয়ারের অনুমোদন দিয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের 29তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ সেলিম রহমানের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আব্দুল সালাম, আব্দুল হামিদ মিয়া, মাহবুব আহমেদ, মোহাম্মদ এনায়েত উল্লাহ, আহমেদুল হক, নিয়াজ আহমেদ, লিয়াকত আলী চৌধুরী, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং শেয়ার হোল্ডাররা অংশ নেন। ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা ও সার্বিক কার্যক্রমে সন্তোষ জানান তারা। ভারত অন্যায়ভাবে বাংলাদেশে কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদ। ভারতের খুলে দেওয়া সব বাঁধ আগামী 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিয়েছে দলটি। বিকেলেই রাজধানীর গুলশানে মার্চ টু ইন্ডিয়া হাইকমিশন কর্মসূচি থেকে 6টি দাবি পেশ করেন তারা। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্সায় এবং অসম চুক্তি বাতিলের দাবিতে কঠোর কর্মসূচির কথাও জানান গণ অধিকার পরিষদের নেতারা। পার্টিক্স খেলার খবর। বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট ভেন্যু সরে যাওয়ায় হোম কন্ডিশন মিস করবে মেয়েরা। বিসিবিতে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বিসিবি নারী উইংয়ের অপারেশনস বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। তিনি আরও জানান, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা এই দলের সঙ্গে একটি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। পরাগ আরমানের রিপোর্ট। বাংলাদেশ থেকে নারীদের টি-20 বিশ্বকাপ সরে গেলেও আগামী 3 থেকে 20 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে বসবে 10 দলের এই আসর। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য জাতীয় ক্রিকেট লিগ 20 ওভারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার থেকে রাজশাহীতে 8টি বিভাগীয় দল নিয়ে
শুরু হবে প্রতিযোগিতা। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি নারী উইংয়ের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন বলেন, বিশ্বকাপের প্রস্তুতি ঠিকমতোই চলছে, তবে হোম কন্ডিশন মিস করবে ক্রিকেটাররা। ওয়ার্ল্ড কাপ না হয় যেটা হলো যে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা, এটা অনেকের একটা স্বপ্ন থাকে। আমাদের মেয়েদের অনেকেরই এই স্বপ্নটা ছিল নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা, তো তারা সেটা একটু মন খারাপ আপসেট, এবং আমরা হোম কন্ডিশনটা মিস করবো ডেফিনেটলি। বিশ্বকাপ ক্রিকেটে যেন মেয়েরা ভালো ফল করতে পারে, তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না হাবিবুল বাশার। বিশ্বকাপের ঠিক আগে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। যারা কোচিং স্টাফ তারা এখন চলে এসছেন। আমাদের যে প্রিপারেশন, এই এনসিএলটা আসলে পার্ট অফ আওয়ার প্রিপারেশন ছিল। তারপর আমাদের একটা ট্যুর কনফার্ম হয়েছে ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কাতে, এই দলে একটা সফর চূড়ান্ত হয়েছে, সেটা আমরা পার্ট অফ আওয়ার প্রিপারেশন হিসেবেই আসলে করেছি। এখনো পর্যন্ত বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের যে প্রস্তুতি, তাতে হাবিবুল বাশার সুমন আশা করছেন ভালো ফল করবে মেয়েরা। পরাগামান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ফেনী, নোয়াখালী সহ 10 জেলায় ভয়াবহ বন্যা, পানিবন্দী 36 লাখ মানুষ। ঢাকার সাথে ট্রেন ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্ধার অভিযানে বিজিবি, সেনা ও নৌবাহিনী। বিগত 3 যুগের রেকর্ড ছাড়ালো দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি। এ পর্যন্ত 2 জনের মৃত্যু। আশ্রয় কেন্দ্রে প্রায় 1 লাখ মানুষ, 2 কোটি টাকা বরাদ্দ। বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, মন্তব্য উপদেষ্টাদের। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের। আওয়ামী লীগের মিত্র রাশেদ খান মেনন গুলশান থেকে গ্রেফতার। বসুন্ধরা, বেক্সিমকো, সামিট সহ শীর্ষ 5 শিল্পগোষ্ঠীর কর ফাঁকির তদন্তে এনবিআর। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকায় জাতিসংঘের অগ্রবর্তী দল। প্রাতিষ্ঠানিক সংস্কারে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।